তাইওয়ানকে রেকর্ড $1100 কোটি অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। থাকবে অত্যাধুনিক ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র। ওয়াশিংটন তাইপে সামরিক সম্পর্ক নিয়ে চীনের নিন্দা। প্রশান্ত মহাসাগরের সন্দেহভাজন মাদকবাহী নৌযানে মার্কিন হামলা, নিহত 4। ট্রাম্পের হুঁশিয়ারির পরও তেল বাণিজ্য চালিয়ে যাওয়ার ঘোষণা মাদুরোর। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ইস্যুতে কূটনৈতিক তৎপরতা। কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। উপত্যকায় ত্রাণ সরবরাহ বাড়ানোর আহ্বান। ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমাধান না হলে সামরিক পথে হাঁটবে রাশিয়া, হুঁশিয়ারি পুতিনের। সংঘাত বন্ধে ফ্লোরিডায় আলোচনায় বসবে মার্কিন ও রুশ প্রতিনিধিরা। এবং ডেথ সেলে রাখা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। দাবি সন্তানদের। পিটিআই নেতার সঙ্গে সাক্ষাতে বারবার পুলিশি বাধা, 400 জনের বিরুদ্ধে মামলা। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল বাণিজ্য চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বুধবার দেশটির জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ ভোটে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এদিকে ভেনেজুয়েলার তেলের আসল মালিক যুক্তরাষ্ট্র বলে দাবি করেছেন ট্রাম্পের শীর্ষ দূত স্টিফেন মিলার। এই টানাপোড়েনের মধ্যেই প্রশান্ত মহাসাগরের সন্দেহভাজন মাদকবাহী নৌযানে মার্কিন সেনাদের হামলায় 4 জন নিহত হয়েছেন। মাদক পাচারের অভিযোগে মার্কিন সেনারা একের পর এক হামলা চালাচ্ছে নৌযানে। এর ধারাবাহিকতায় বুধবার প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে সন্দেহভাজন মাদকবাহী নৌযানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে কয়েকজন নিহত হয়েছে বলে জানায় হোয়াইট হাউস। ওয়াশিংটনের সামরিক চাপ ও কারাকাসের একরোখা অবস্থান, দুই মিলে ক্রমেই অবনতির দিকে গড়াচ্ছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা সম্পর্ক। মাদক পাচারের অভিযোগ তুলে ভেনেজুয়েলায় তেলবাহী ট্যাঙ্কার প্রবেশ ও ত্যাগে নিষেধাজ্ঞাও জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ভেনেজুয়েলা। স্থানীয় সময় বুধবার দেশটি জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে মার্কিন নিষেধাজ্ঞা না মানার সিদ্ধান্ত হয়। ভোটের পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সাংবাদিকদের বলেন, ট্রাম্পের নিষেধাজ্ঞা সত্ত্বেও তার দেশ সব ধরনের বাণিজ্য চালিয়ে যাবে। নিজের সিদ্ধান্ত থেকে পিছু হটতে নারাজ ট্রাম্প। বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিষিদ্ধ কোনো তেলবাহী ট্যাঙ্কার ভেনেজুয়েলায় প্রবেশ করতে দেয়া হবে না। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সুর মেলান তার বিশেষ দূত স্টিফেন মিলারও। তার দাবি, মার্কিন প্রতিষ্ঠানের শ্রম ও অর্থের বিনিময়ে ভেনেজুয়েলার পেট্রোলিয়াম শিল্প গড়ে উঠেছে। এ সময় দেশটির তেল বাণিজ্যের আসল মালিক যুক্তরাষ্ট্র বলেও দাবি করেন তিনি। এই চুরি করা বাণিজ্য থেকে উপার্জিত অর্থ সন্ত্রাস ও মাদকের পেছনে ঢালা হচ্ছে বলেও দাবি তার। চীনা হুমকি মোকাবেলায় তাইওয়ানকে $1110 কোটি অস্ত্রের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে এই ঘোষণা দেওয়া হয়। তাইওয়ানের ইতিহাসে এটি মার্কিন অস্ত্র বিক্রির সবচেয়ে বড় চুক্তি। এছাড়া দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তাইওয়ানের কাছে ট্রাম্প প্রশাসনের অস্ত্র বিক্রির দ্বিতীয় বড় ঘটনা এটি। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রস্তাবিত অস্ত্র বিক্রি চুক্তির আওতায় 8 ধরনের অত্যাধিক সমরাস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। এর মধ্যে উল্লেখযোগ্য হল অত্যাধুনিক রকেট উৎক্ষেপণ ব্যবস্থা হিমার্স, হাওয়েটজার কামান, জ্যাভলিন ট্যাঙ্ক ও আত্মঘাতী ড্রোন। ওয়াশিংটন তাইপের সামরিক সম্পর্ক ও অস্ত্রের চুক্তির বিষয়ে নিন্দা জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতিকে পশ্চিমাদের পাগলামি হিসেবে আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সাফ জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধে কূটনৈতিক সমাধান না এলে সামরিক পথেই লক্ষ্য পূরণ করা হবে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মতে, ইউরোপীয় নেতাদের এমন সিদ্ধান্ত নিতে হবে যেন রাশিয়া বুঝে যায় আগামী বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো অর্থ নেই। এমন পরিস্থিতিতে সংঘাত বন্ধে মার্কিন ও রুশ প্রতিনিধিরা চলতি সপ্তাহে ফ্লোরিডায় বৈঠকে বসবেন বলে জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যম। ইউরোপীয় নেতারা প্রায় দাবি করেন যে ইউক্রেনের পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশেও রাশিয়া যে কোনো সময় হামলা করতে পারে। এবার এ দাবির কড়া ভাষায় জবাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেয়ার বিষয়ে পশ্চিমাদের আহ্বানকে হাস্যকর ও মিথ্যা বলে কটাক্ষ করেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক বৈঠকে পুতিন দাবি করেন, মস্কো কূটনীতির মাধ্যমে যুদ্ধের মূল সমস্যার সমাধান করতে চায়। এর মধ্যে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের মধ্যে চলমান আলোচনার ফল দেখেই বোঝা যাবে ইউক্রেনের প্রেসিডেন্ট সত্যি শান্তি চান কিনা। এদিকে স্থানীয় সময় বুধবার এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় মিত্রদের কিয়েভের পাশে শক্তভাবে দাঁড়ানোর আহ্বান জানান। তার ভাষায়, ইউরোপীয় নেতাদের এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে রাশিয়া বুঝে যায় আগামী বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো অর্থ নেই। এর মধ্যে ইউরোপীয় পার্লামেন্টে 2027 সালের মধ্যে রাশিয়ার গ্যাস আমদানি পুরোপুরি বন্ধের পরিকল্পনা অনুমোদন দিয়েছে। একই সঙ্গে রুশ তেল আমদানিও ধাপে ধাপে বন্ধের প্রস্তুতি নিচ্ছে ইইউ। তাইওয়ান ইস্যুতে টানাপোড়েন চললেও চীনের সঙ্গে সংলাপের পথ খোলা আছে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
স্থানীয় সময় বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চীনকে গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে চীন জাপান সম্পর্ককে স্থিতিশীল ও সুন্দর রাখতে কাজ করে চলেছেন বলে জানান তাকাইচি। এর আগে গত 7 নভেম্বর তাইওয়ান ইস্যুতে বেইজিংকে হুঁশিয়ারি দিয়ে মন্তব্য করেছিলেন জাপানের প্রধানমন্ত্রী। এরপরই চীন তীব্র প্রতিক্রিয়া জানায়, তবে তার এই মন্তব্য টোকিও বেইজিংয়ের দীর্ঘদিনের সম্পর্ক নষ্ট করবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তাকাইচি। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে পাল্টাপাল্টি হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা। থাইল্যান্ডের নিহতের সংখ্যা বেড়ে 17 জনে দাঁড়িয়েছে। কম্বোডিয়া জানায়, নতুন করে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত তাদের 15 বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধ শুরুর অভিযোগ তুলেছে। থাইল্যান্ড বলছে, সংঘর্ষ বন্ধে কম্বোডিয়াকেই আগে যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী শহরে দেখা দিয়েছে অচলাবস্থা। কম্বোডিয়ার পইপেট শহরে আটকা পড়েছেন প্রায় 6,000 থাই নাগরিক। উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং ইলের মৃত্যুর 14তম বার্ষিকী পালন করেছে দেশটি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCN এর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাজধানী পিয়ংইয়ংয়ের মানসু হিল গ্র্যান্ড মনুমেন্টে কিম জং ইল ও রাষ্ট্র প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের ভাস্কর্যের সামনে ফুল দিচ্ছেন সাধারণ মানুষ ও সেনা সদস্যরা। গণমাধ্যমটি জানায়, বার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্মৃতিসৌধেও কর্মকর্তা, সেনা সদস্য ও শিক্ষার্থীরা ফুলের তোড়া ও পুষ্পস্তবক অর্পণ করেন। কিম জং ইলের মৃত্যু হয় 2011 সালের 17 ডিসেম্বর। যুক্তরাষ্ট্র জুড়ে কমছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশ জুড়ে তার প্রতি সমর্থন নেমে এসেছে 39%। বার্তা সংস্থা রয়টার্সের সর্বশেষ জরিপ বলছে, অর্থনীতি ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগেই জনসমর্থন হারাচ্ছেন ট্রাম্প। মূল্যস্ফীতি, শুল্ক নীতি আর বেকারত্ব বাড়ার প্রভাব পড়েছে তার জনপ্রিয়তায়। দ্বিতীয় মেয়াদে গদিতে বসার পর নানা পদক্ষেপ নিয়ে আলোচনায় থাকছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বছর জুড়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চলেছে নানা সমালোচনা। ভাটা পড়তে দেখা যাচ্ছে তার জনপ্রিয়তায়ও। বার্তা সংস্থা রয়টার্সের জরিপে দেখা গেছে, ট্রাম্পের সার্বিক কাজকে সমর্থন করছেন মাত্র 39% মার্কিন নাগরিক। ডিসেম্বরের শুরুতে এই হার ছিল 41%, আর নভেম্বরের মাঝামাঝিতে নেমেছিল 38%। 3 দিনব্যাপী অনলাইন জরিপে অংশ নেন 1016 জন প্রাপ্তবয়স্ক নাগরিক। ক্ষমতা গ্রহণের সময় 2025 সালের জানুয়ারিতে ট্রাম্পের জনপ্রিয়তা ছিল 47%, তবে দায়িত্ব নেয়ার পর থেকেই এই মান কমতে শুরু করে। জরিপে অর্থনীতি ব্যবস্থাপনায় তার প্রতি সমর্থন নেমে এসেছে 33%। চলতি বছরে সবচেয়ে কম সমর্থন পাওয়া খাত এটি। সাম্প্রতিক সরকার শাটডাউন ও নতুন শুল্ক নীতিকে এই পতনের বড় কারণ হিসেবে দেখছেন অর্থনীতিবিদেরা। তাদের মতে, বিভিন্ন দেশের ওপর নতুন শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে ধাক্কা লেগেছে, নিয়োগ কমেছে, বেড়েছে সাধারণ মানুষের উদ্বেগ, আর এতেই মার্কিন নাগরিকদের বিশ্বাস হারাচ্ছেন 79 বছর বয়সী প্রেসিডেন্ট। দলীয় ভিত্তিতে ট্রাম্প এখনও রিপাবলিকান ভোটারদের মধ্যে শক্ত অবস্থানে আছেন। সার্বিক কাজে তার প্রতি সমর্থন 85% থাকলেও অর্থনীতিতে দলীয় সমর্থন নেমেছে 72%, যা মাসের শুরুতে ছিল 78%। জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে তার উদ্যোগে সমর্থন দিয়েছেন মাত্র 27% মানুষ। স্পেনে আদালতের নির্দেশে অভিবাসন প্রত্যাশীদের উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বুধবার স্থানীয় সময় ভোরে দেশটির বাদালোনা শহরে পরিত্যক্ত স্কুল ভবন থেকে শতাধিক অভিবাসন প্রত্যাশীকে সরিয়ে দেয় স্থানীয় পুলিশ। উচ্ছেদ অভিযানের এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয় ভবনটির বাসিন্দাদের। কর্তৃপক্ষ নিরাপত্তা ঝুঁকির যুক্তি দিলেও বিকল্প আশ্রয় না থাকায় বাড়ছে মানবিক সংকট। দশকের পর দশক ধরে ভূমধ্যসাগর পাড়ি দেয়া অভিবাসী প্রবাহ সামলাচ্ছে স্পেন। এবার স্পেনের উত্তর পূর্বাঞ্চলে আদালতের নির্দেশে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। বার্সেলোনার পাশের শ্রমজীবী শহর বাদালোনায় একটি পরিত্যক্ত স্কুল ভবন থেকে শতাধিক অভিবাসীকে সরিয়ে দেয় কাতালোনিয়ার আঞ্চলিক পুলিশ। নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে অভিযান চালানো হয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় অভিবাসন প্রত্যাশীদের। 2023 সাল থেকে ভবনটিতে বসবাস করছিলেন সাব সাহারান অভিবাসীরা। তাদের বেশিরভাগই সেনেগাল ও গাম্বিয়া থেকে যাওয়া, অনেকেরই বৈধ কাগজপত্র নেই। আগে থেকে উচ্ছেদের খবর জানায় পুলিশ ঢোকার আগেই বেশিরভাগ বাসিন্দা সরে যান। বাদালোনার মেয়র জানান, প্রায় 400 অবৈধ দখলদারকে উচ্ছেদের প্রতিশ্রুতি তিনি বাস্তবায়ন করছেন। তবে অভিবাসীদের আইনজীবীর দাবি, বিকল্প বাসস্থানের ব্যবস্থা না থাকায় বহু মানুষ রাস্তায় ঘুমাতে বাধ্য হবেন। স্থানীয় কর্তৃপক্ষের যুক্তি, ভবনটি জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। 2020 সালে একই শহরে অবৈধদের বসবাসরত একটি কারখানায় অগ্নিকাণ্ডে 4 জন নিহত হন। এদিকে অভিবাসন বিরোধী অবস্থানের জন্য পরিচিত মেয়রের রাজনৈতিক অবস্থান নিয়েও বিতর্ক চলছে।
অস্ট্রেলিয়ার সিডনির বন্দাই সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলার পর শোক আর ক্ষোভে স্তব্ধ দেশটি। সৈকতের অস্থায়ী স্মৃতিসৌধে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন হাজারো মানুষ। এদিকে হামলায় মূল অভিযুক্তের ভারতের হায়দ্রাবাদের বাড়ি দুদিন ধরে তালাবদ্ধ। অস্ট্রেলিয়ার সিডনির বন্দাই সমুদ্র সৈকতে রোববারের ভয়াবহ সেই ঘটনায় এখনও রয়ে গেছে আতঙ্ক। এরপরও নিহতদের স্মরণে ঘটনাস্থলে সমবেত হন হাজারো মানুষ। স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগতরা প্রদীপ জ্বালিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে, কেউ আবার গান গাইতে গাইতে শোক প্রকাশ করেন। নিহতদের স্মরণে সিডনির বিভিন্ন স্থানেও ছিল প্রার্থনা আর স্মরণ সভা। হতাহতদের স্মরণে শোকসভার আয়োজন করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস। বলেন, কাপুরুষের মতো হামলা চালিয়ে অস্ট্রেলিয়াকে বিভক্ত করা যাবে না। বন্দুক হামলায় অভিযুক্তদের একজন ভারতীয় পাসপোর্টধারী সাজিদ আকরাম নামের ওই ব্যক্তি হায়দ্রাবাদের বাসিন্দা ছিলেন। হায়দ্রাবাদে তার পৈতৃক বাড়িটি এখন তালাবদ্ধ। পরিবার তার উগ্র মানসিকতার বিষয়ে কিছুই জানত না বলে জানিয়েছেন ভারতীয় পুলিশ। এদিকে ঘটনার পরপরই ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম হামলাকারী নাভিদকে পাকিস্তানি বংশোদ্ভূত বলে দাবি করে। তবে একে অপপ্রচার দাবি করে তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।